কোনো এক অখ্যাত নিস্তব্ধ জনমানবহীন স্টেশন। রাতের শেষ ট্রেন। চারিদিকে বিশেষ কোনো লোকজন নেই। প্রায় ফাঁকা নিস্তব্ধ কিছু কামরা। বাড়ি ফেরেন হয়তো অনেকেই। আচ্ছা, এমন কি কখনো কিছু দেখেছেন যা আপনার ভাবনাকে থমকে দিয়েছে বা উলটপালট করে দিয়েছে আপনার স্বাভাবিক চিন্তাধারাকে? চলুন আজ আপনাকে সেরকমই একটা গল্প, না গল্প নয়, বলা হলো সত্যি অভিজ্ঞতা, না থাক, আগে শুনুন, তারপর না হয় আপনারাই সিদ্ধান্ত নেবেন এটা গল্প না সত্যি। ছাড়ুন, চলুন শোনা যাক ওই লোকগুলো কি কথা বলছেন। দাদা দাদা, লাস্ট ট্রেনটা কি বেরিয়ে গেছে? কি বলছেন? লাস্ট ট্রেনটা কি বেরিয়ে গেছে? না, যাইনি, এখন লেট আছে, লেট আছে। যা গেল, ভাবলাম কি জানি স্টেশনটা বেরিয়ে না যায়। আচ্ছা, ঠান্ডা পড়েছে, হাড় হিম হয়ে গেল। কি যে করি, মোবাইলটা আবার বন্ধ হওয়ার সময় পেল না। তখন যে কেন সুভদ্রার মোবাইল থেকে ফোনটা করে দিলাম না। আচ্ছা দাদা, বলছি যে কাইন্ডলি আপনার মোবাইলটা কি একটু ইউজ করা যাবে? আসলে আসলে দেখুন না, ফোনটার চার্জ শেষ, অফ হয়ে গেছে। এদিকে বাড়িতে জানাতেও পারছি না। ওই বস্তুটার প্রতি আমার অ্যালার্জি আছে, আমি ইউজ করি না। এইরকম গুরুগম্ভীর কণ্ঠে প্রবীর বেশ চমকেই উঠল। আসলে এরকম ভাবে উত্তর পাবে আশা করেনি সে। হঠাৎ আবার ভদ্রলোক কথা বলে উঠলেন। কি হলো মশাই, চুপ মেরে গেলেন যে? হ্যাঁ, না না না, আসলে ভাবছিলাম যদি একটা ফোন। দেবী নিশ্চয়ই খুব চিন্তা করছে, মায়েরও শরীরটা ভালো যাচ্ছে না। চিন্তা করবেন না, ট্রেন এলো বলে। বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসছি। তা দাদা, তো আপনি কত দূর? আমার যাওয়া বলতে শেষ, মানে ওই লাস্ট একদম। ও আচ্ছা, আমি যাব শক্তিগড়। ও, তা আপনাকে তো আগে লাইনে দেখিনি। না না, আসলে আজ একটা বিয়ে বাড়ি ছিল এখানে, তারই জন্য আসাই চন্দনপুর। রবিবার ছুটির দিনে এমনিতে খুব একটা বেরোনো হয় না সেরকম। আচ্ছা, আর আর আপনি? আমার ডেলি একই রুটিন, এই ট্রেনে ফিরছি লাস্ট 1.5 বছর। ও আচ্ছা আচ্ছা, তা এখানে চাকরি নাকি? টিকিট কালেক্টর এখানে। আগে ভাগলপুরে ছিলাম, এই বছর 1.5 হলো এসেছি এখানে। এই যা দেখুন, আপনার নামটাই তো জানা হয়নি। নমস্কার, আমি প্রবীর কুমার ঘোষ। আমার নাম অংশুমান রায় চৌধুরী। সামনের ফেব্রুয়ারিতে এই চাকরি জীবন শেষ করছি। তাই শেষ সময় বাড়ির কাছাকাছি পোস্টিং দিয়ে বোধহয় করোনা দেখিয়েছে রেল কর্তৃপক্ষ। তা আপনার কি করা হয় ইয়াং ম্যান? আমি ওই আসানসোলের ট্রেজারি অফিসে চাকরি করি। এই এসেছিলাম ট্রেনের এক ডেলি প্যাসেঞ্জার বন্ধু ছেলের বিয়ে।
আসলে অনেক করে বলেছিলেন, তাই না এসেও পারলাম না। আর জানেনই তো বিয়ে বাড়ির ব্যাপার, সবকিছু সেরে আসতে দেরি হয়ে গেল। প্রায় 1000 খানেক নিমন্ত্রিত, ভিড়ও ছিল বেশ। ব্যাস দুটো ব্যাচ মিস হয়ে গেল, আর তাতেই এই দেরি। সুবোধদা মানে ওই যার ছেলের বিয়ে আর কি, অনেক করে থাকতে বলেছিলেন বটে, কিন্তু অচেনা জায়গায় আমার না রাত কাটানো ঠিক পোষায় না। তাছাড়া বিয়ে বাড়ির ব্যাপার, আদৌ ঘুমটুম হবে কিনা কে জানে, কোথায় শুতে পাবো, পেলেও সেটা আদৌ কেমন হবে, এইসব 7-5 ভেবে আর থাকার রিস্ক নিলাম না। আর ঘুমের ব্যাপারে একটু আরামদায়ক পরিবেশ আমার আবার ঠিক পোষায় না। আজ শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে এদিকটায়। তা যা বলেছেন একবার, উত্তর হাওয়া না হাড়ে কাঁপুনি ধরিয়ে দিল। এদিকটা কি এরকমই শুনশানি থাকে নাকি? মানে একটা লোকও তো দেখছি না তখন থেকে। এত রাতে ল্যাবদার এই চন্দনপুরে কে থাকবে মশাই? হঠাৎ দূর থেকে হর্ন দিতে দিতে অন্ধকারে কুয়াশা ছিঁড়ে ট্রেনটার আলো দেখা গেল। যাক বাবা, শেষ অব্দি আসছে ট্রেনটা। চলুন যাওয়া যাক। আপনি টিকিট করেছেন তো? এই দেখুন, জিজ্ঞেস না করে পারলাম না। আসলে বলে না, স্বভাব যায় না বলে। প্রফেসরই বাধ্য করলো জিজ্ঞাসা করতে। তা আপনার কাজ আপনি করেছেন, টিকিট একেবারে রিটার্ন কেটে এসেছি। ট্রেনে উঠে প্রবীর দেখল ট্রেন প্রায় ফাঁকা। প্রবীর ট্রেনে উঠে জানলার ধারে একটি সিটে গিয়ে বসল। রায়চৌধুরী বাবু বসলেন ওর ঠিক মুখোমুখি একটা সিটে। মাফলারের বাঁধন আলগা করতে ভদ্রলোকের মুখটা স্পষ্ট দেখতে পেল প্রবীর। সাধারণ চেহারা হলেও একটা আলাদা ব্যাপার আছে ভদ্রলোকের মুখে। মুখে কয়েকদিনের না কাটা কাঁচা পাকা দাড়ি তার বয়সটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কোটরে বসা দুটো ঘোলাটে চোখ আর মুখে অজস্র দাগ তাকে আলাদা করেছে শরীরে থেকে। কণ্ঠস্বর যেন ঠিক খাপ খায় না লোকটির চেহারার সাথে। বোধহয় দীর্ঘদিনের অভিজ্ঞতা তার শরীর জুড়ে ছাপ এঁকে দিয়ে গেছে। ট্রেনটা ছাড়ল। কামরায় লোক বলতে বিশেষ সেরম কেউ নেই। দুজন কুলি মজুর টাইপের লোক বসে দেহাতি ভাষায় কি সব গল্প করছে। কামরায় সর্বসাকুল্যের লোক বলতে এই কজনাই। ট্রেনটার গতি বিশেষ নেই, যেন শীতের রাতে এই ট্রেনটার হাড়েও কাঁপুনি লাগিয়েছে। কোন রকমে আজ তাকে যেন কেউ জোর করে কাজে পাঠিয়েছে। প্রবীর তার বাড়ির কথা চিন্তা করতে থাকে। ইস, আজ বড্ড ভুল হয়ে গেছে। সত্যি এত রাত হয়ে যাবে একদম বুঝতে পারিনি। ফোনটা করতে পারলে একটু নিশ্চিন্ত হওয়া যেত, কিন্তু উল্টো দিকের ভদ্রলোক দেখছে দেখে আবার নিজেকে সামলে নিল সে। জানলাগুলো বন্ধ, তাই বোঝা যাচ্ছে না কোন স্টেশন আসছে। খেয়াল করে আবার নামতে না পারলে বর্ধমান চলে যেতে হবে। ভদ্রলোক আনমনে তার কালো ওভারকোটটা খুলে পাশে রাখলেন। একটা নোংরা ফিনফিনে জামা ভিতর থেকে বেরিয়ে এলো। ভদ্রলোকের চেহারা অনেকটা শুকনো কাঠের মতো, গায়ের রং বেশ কালোই বলা চলে। এতক্ষণে লোকটার কণ্ঠ শুনে বোঝার উপায় নেই যে লোকটা এত রুগ্ন। চোখটা আধবোঝা করে গাটা হালকা ডান দিকে হেলিয়ে গুনগুন করে গান ধরলেন ভদ্রলোক।
তা আপনি রোজ এত রাতে ফেরেন? ভয় করে না? ভয়? কিসের ভয়? এই লাইনে তো ভয়ের তো কিছু দেখিনি। আর ভয় পাবই বা কিসের? ভূতের ভয় নাকি? মানুষের থেকে কিছু আছে বলে তো মনে হয় না। আর ঠিকই বলেছে। আসলে আমি ভূতের কথা বলিনি। ট্রেনে ওঠার পর থেকে দেখছি কোনো সিকিউরিটি নেই, তাই মানে যদি রাতে ওই মানে খারাপ লোক, গুন্ডা বদমাস যদি ওঠে আর কি। সিকিউরিটি? হাসালেন মশাই, সাধারণ মানুষের এদেশে আবার সিকিউরিটি কি? ভালো বলেছেন। না মশাই, সেই রকম অভিজ্ঞতা কিছু হয়নি আপাতত। তবে ঠান্ডার বাবা, শান্তি। এই ঠান্ডা সব জমে যাবে মনে হচ্ছে। বাপরে বাপ। আপনার আপনার ঠান্ডা লাগছে না? না, সেরকম আমার লাগছে কই। খুব অভ্যাস হয়ে গেছে রোজের কারবার। আর আমরা হলাম গিয়ে রাতের যাত্রী। ও সব কাজ হওয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই বলুন। তা কি যেন বলছিলেন তখন? কি যেন, ও মনে পড়েছে। এইখানে পোস্টিং হওয়ার পর আমার এক কলিগ একটা গল্প শুনিয়েছিলেন বটে, তবে সেটা ঠিক ভূতের নয়। কি গল্প শুনবেন? তা শুনলে মন্দ হয় না। বেশ, গল্পে গল্পে সময়টা কেটে যাবে। গল্প? গল্প না অভিজ্ঞতা, বিষয়টা আমার কাছে সম্পূর্ণ অজানা। তবু সে এমন ভাবে আমার ঘটনাটি বর্ণনা দিয়েছিল, তা আমার মনে এখনো ছবির মতো দিতে আছে। এই লাইনেরই ঘটনা ছিল এটা। বছর 10 আগে, তখন এইখানে জনসমাগম কম ছিল এখন থেকে। এইরকমই এক শীতের রাতে বাড়ি ফিরছিল এক ভদ্রলোক। হয়তো কাজের জন্য বা অন্য কোনো কারণে দেরি হয়েছিল। তখন লোকজন বিশেষ কেউ ছিল না ট্রেনের কামরায়। প্রায় ফাঁকা একটা কামরা। ট্রেনটা শিবাইচল্লী স্টেশনে এসে দাঁড়ালো। একে একে যে কজন যাত্রী ছিল সবাই নেমে গেল। ভদ্রলোক চারিদিকে চেয়ে বুঝতে পারলেন তিনি সম্পূর্ণ একা বসে আছেন কামরাটায়। তিনি উঠে দরজার কাছে এসে দাঁড়ালেন। প্ল্যাটফর্মটায় লোকজন নেই একদম। প্ল্যাটফর্মটায় যে কটা দোকান ছিল সব বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। পুরো নিস্তব্ধ নিঝুম প্ল্যাটফর্মটায় ঝিঝির ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ সেই নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিয়ে মাঠ প্রান্তর মুখরিত করে ট্রেনের হুইসেল ডাক দিল। ছাড়ল ট্রেনটা। ঠান্ডা হাওয়ার থেকে বাঁচতে ভদ্রলোক যেই সিটে বসার জন্য মুখ ফিরিয়েছেন, হঠাৎ দমকা হাওয়ার মতো একটা লোক এসে উঠল কামরায়, আর কামরার একটা কোণে গিয়ে বসলো জুবুথুবু হয়ে। এতটা আচমকা পুরো ঘটনাটা ঘটল যে ভদ্রলোক হকচকে দরজার পাশে লোহার ঠান্ডার দেওয়ালে সিটিয়ে গেলেন। এমন ভাবে তাড়াহুড়ো করে উঠল যে আরেকটু হলে পড়ে যেতেন দুজনেই। যাক, কিছুটা ধাতস্থ হবার পর মনে মনে একটু স্বস্তিই পেলেন ভদ্রলোক। এইরকম শীতের রাতে একা একা যেতে হবে ভেবে একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। যাক, তবু একজনকে তো পাওয়া গেল।
অন্তত এখন আর চিন্তার কিছু নেই। উনি আর একা নন। জানলার দিকে সরে গেলেন ভদ্রলোক। চুপচাপ বসে আছে দুজনে, একটিও কথাবার্তা বলছে না কেউ। গোটা কামরাটায় আর কোনো জনপ্রাণী নেই, শুধু ট্রেনের চাকার তীক্ষ্ণ শব্দ শোনা যাচ্ছে। ভদ্রলোক জানলার দিকে তাকালেন। জানলায় লোহার পাল্লাটা ভেঙে গেছে, কাঁচের শাটারটা শুধু নামানো, কিন্তু সেটাও কুয়াশা পড়ে আবজা হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে না কিছু। মাঝে মাঝে লেভেল ক্রসিং এর আলো ধূসর হয়ে জানলা দিয়ে পড়ছে। এইবার লোকটাকে দেখলেন একবার আর চোখে। বেশ শীত শীত বোধ করতে লাগলো হঠাৎ, তাই পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করলেন। দেশলাই বের করে সিগারেট ধোয়াতে যাবে, অমনি একটা বিস্ময়িক কাণ্ড ঘটে গেল। দেশলাইয়ের প্যাকেটে কাঠি একটাই ছিল, আর সামান্য অসাবধানতার জন্য সেটা হঠাৎ নিভে গেল। এবার কি করবেন উনি? ভাবতে ভাবতে অন্যদিকে বসে থাকা লোকটার প্রতি দৃষ্টি গেল তার। আপাদমস্তক কম্বল জড়িয়ে বসে আছে লোকটা। মাথায় টুপি আর মাফলারের মাঝে লোকটার মুখটা দেখা যাচ্ছে না একদম। বোধহয় লোকটি একটু বেশি শীতকাতুরে। কিন্তু এখন এসব ভেবে কি হবে? সিগারেট খেতে গেলে ওই অপরিচিত লোকটার কাছে আগুন চাইতে হবে। তাই উপায় না দেখে সামান্য গলা খাঁকড়িয়ে বললেন, দাদা, ও দাদা, শুনছেন? বলছি আপনার কাছে একটু আগুন হবে? কোনো উত্তর নেই। আগের মতোই নিরুত্তাপ হয়ে বসে রইল। ভদ্রলোক একটু অপ্রস্তুত হলেন। লোকটা কি শুনতে পায়নি, না ঘুমোচ্ছে? আবার একবার জোরে ডাকলেন, ও দাদা, দাদা, শুনছেন নাকি? বলছি একটু আগুন হবে নাকি? লোকটি কোনো উত্তর দিল না এবারেও, তবে নড়ে চড়ে বসলো একবার, কিন্তু ভদ্রলোকের দিকে তাকালো না এবারেও। আশ্চর্য হলেন ভদ্রলোক, এই আবার কি? শুনতে পেয়েও কোনো উত্তর দিল না, শুধু গায়ের কম্বলটা আলো ভালো করে জড়িয়ে নিল। এইরকম আচরণ করছে কেন? যেন খুব অস্বস্তি বোধ করছে কোনো কারণে। ভদ্রলোক বোধহয় অনেকক্ষণ লোকটা এইরকম অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিলেন। হঠাৎ চটকা ভাঙল চাকার একটা বিকট আওয়াজে। স্বাভাবিকতেই সবার প্রথমে চিন্তা করলেন, কোন স্টেশন পেরোলো গাড়িটা? এই শক্তিগড় পেরিয়ে গেল না তো? সর্বনাশ, তাহলে তো স্টেশনেই রাত কাটাতে হবে, উপরন্তু পরের দিন গিন্নির ঝাড় শুনতে হবে। এই ভেবেই চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। থাকতে না পেরে লোকটাকে জিজ্ঞাসা করলেন, দাদা, শুনছেন? বলছি কোন স্টেশন গেল একটু বলতে পারবেন? ও দাদা, আরে শুনতে পাচ্ছেন না নাকি? কোনো উত্তর নেই। শুধু একবার মুখটা ফেরালো ভদ্রলোকের দিকে। না, মুখটা ওনার দিকে ফেরালেও সেটা দেখার কোনো উপায় ছিল না। শুধু একজোড়া চোখই নজরে পড়ল, আর কিচ্ছু নয়। কামরার অল্প আলোতে যা দেখা গেল তাতে বেশ অবাকই হলেন ভদ্রলোক। চোখ দুটো লাল টকটক করছে। ওনাকে ভালো করে দেখলো একবার, তারপর আবার মুখটা জানলার দিকে ফিরিয়ে নিল। তাও একটা কথাও বলল না। ভদ্রলোক আবার ডাকলেন, ও দাদা, শুনছেন? আরে বলছি আগের কোন স্টেশন গেল একটু বলতে পারবেন? কোনো উত্তর না পেয়ে ভদ্রলোক কি করবেন চিন্তা করছেন, এমন সময় ট্রেনের গতিটা কিছুটা কমলো। জানলার দিকে মুখ ফিরিয়ে দেখলেন একটা স্টেশন। প্ল্যাটফর্ম সেটের আলো দেখা গেল আবজা হয়ে। উৎকণ্ঠা নিয়ে তড়িঘড়ি জানলাটা অল্প একটু ফাঁক করে দেখলেন ভদ্রলোক। যাক বাবা, নিশ্চিন্ত।
এখনো 3টে স্টেশন, জৌগ্রাম সবে। স্বস্তির একটা দীর্ঘশ্বাস অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো। এরপর আবার ওনার নজর পড়ল লোকটার দিকে। ওর আচরণে কিছুটা পরিবর্তন হয়েছে। ভদ্রলোক ওর দিকে এক দৃষ্টিতে দেখছেন দেখে লোকটা একটু নড়ে চড়ে উঠে এক হ্যাঁচকা টানে কাঁচের সার্সিটা খুলে দিল। বাধা না পেয়ে ঠান্ডা হিমেল হাওয়া হুড়মুড় করে কামরায় ঢুকে পড়ল। এই হাওয়ায় ভদ্রলোকের হাড় পর্যন্ত কাঁপিয়ে দেওয়া জোগাড় হলো। কিন্তু উনি লোকটার আচরণে এমনই হতভম্ব যে মুখ দিয়ে কোনো কথাই সরল না। উনি অনুভব করলেন হয়তো সত্যি লোকটা কোনো অসুবিধায় পড়েছে, তাই এত অস্বস্তি বোধ করছে। ওনার ধারণা আরো বদ্ধমূল হলো যখন দেখলেন পরক্ষণে লোকটি জানলাটা সশব্দে দিয়ে দিল। আচমকাই চঞ্চলতা কারণটা ঠিক বুঝতে পারলেন না। এখন গোটা কামরাটায় আর কোনো যাত্রী নেই। সরি বলতে ওনারা শুধু দুটো মানুষই। মানবিকতার জন্যই উনি ভাবলেন লোকটার শরীরটা বোধহয় খুব অসুস্থ, তাই এমন করছে। যদি কোনো সাহায্য করতে পারেন তাহলে হয়তো ভালো হবে। এই চিন্তা করে আবার ডাকলেন, বলছি আপনার কি কোনো শরীর খারাপ লাগছে নাকি? মানে কোনো কষ্ট হচ্ছে আপনার? আমাকে বলতে পারেন, মানে আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? ভদ্রলোক হঠাৎ চুপ করে গেলেন লোকটার লাল চোখ দেখে। রাগ আর ঘৃণা যেন ঠিকরে বেরোচ্ছে ওর দু চোখ দিয়ে। লোকটা কম্বলটা আরেকটু জড়িয়ে নিয়ে অন্যদিকে তাকাতে যাবে, এমন সময় ভদ্রলোক যা দেখলেন তাতে বেশ অবাক হয়ে তাকিয়ে রইলেন ওর দিকে। আপাদমস্তক কম্বল জড়িয়ে থাকার জন্য কিছু বোঝা যাচ্ছিল না এতক্ষণ, কিন্তু কম্বলটা টানাটানির জন্য হাতের একটা অংশ কম্বলের বাইরে হঠাৎ বেরিয়ে পড়ল। সেই হাতটাই চোখ টানল ভদ্রলোকে। অনেকগুলো আংটি রয়েছে হাতটায়। দূর থেকে দেখে মনে হলো অনেকগুলি সোনার। ট্রেনের মধ্যে থাকা আলোয় ওগুলো বেশ চকচক করছে। আংটিগুলোয় অনেকগুলো পাথর বসানো আছে, আর তার প্রত্যেকটাই বেশ দামি পাথর দেখে বোঝা যাচ্ছে। মনে হচ্ছে লোকটি জ্যোতিষে একটু বেশি বিশ্বাস করে। কিন্তু এমন করে কম্বল জড়িয়ে আছে কেন? এইভাবে ভদ্রলোক ওর হাতটার দিকে দেখছিল বুঝতে পেরে লোকটা একটু নড়ে চড়ে বসল। কম্বলটা আরো কিছুটা জড়িয়ে নিয়ে হাতটা কম্বলের ভেতর ঢুকিয়ে নিল। আর চোখে দেখল একবার, আরো একটু জানলার দিকে সরে গেল। এমন সব কাজে বেশ আশ্চর্য ও অবাক হলেন ভদ্রলোক। আস্তে আস্তে ওনার মনে সন্দেহ দানা বাঁধতে লাগলো। এত গোপনীয়তার কারণ কি? কি হয়েছে? লোকটি কি তাকে ভয় পাচ্ছে? কিন্তু কেন? কে এই লোকটা? ওইভাবে বসে আছে কেন? আচ্ছা, ওভাবে ছুটে এসে ট্রেনটাই উঠলো কেন? কেমন যেন একটা দেখতে। এই সব চিন্তা করছেন ভদ্রলোক এক মনে। একইভাবে বসে আছে লোকটা। আশ্চর্য, এত জোরে ডাকছেন অথচ শুনতেই পাচ্ছে না, বা পেলেও কিছু উত্তর দিচ্ছে না। তবে কি তার সন্দেহ ঠিক? কোনো বদ মতলব নিয়ে উঠেছে নাকি লোকটা? না, অন্য কোনো কারণে চুপ করে আছে। আরো কিছুক্ষণ নিশ্চুপ হয়ে কাটলো। কিন্তু মানুষ কতক্ষণ চুপ করে বসে থাকতে পারে? একটা সময় তো সে কথা বলবি। এই ভদ্রলোকেরও তাই অবস্থা হলো। লোকটিকে ভালো করে নিরীক্ষণ করতে লাগলেন তিনি। গায়ে কম্বলটার জন্য ভালো করে বোঝা না গেল বেশ দশাশই চেহারা বলে মনে হলো, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। ধুর, এসব কি ভাবছেন তিনি? শুধু শুধু একজন মানুষকে প্রমাণ ছাড়া অবিশ্বাস করা তার মোটেই উচিত হচ্ছে না। হয়তো সত্যিই লোকটা কোনো বিপদে পড়েছে, বা
বা ওনাকে বিশ্বাস করতে পারছে না, তাই হয়তো। আর এর থেকে কি বা বিপদ আসতে পারে, কারণ ওনার থেকে ঢের বড় লোক এই লোকটা। হাতে চেয়ারাই তার পরিচয় দেয়, এতগুলো সোনার আংটি রয়েছে আঙুলে। আর তার অবস্থার কথা স্বয়ং ঈশ্বরই জানেন। বউ একটা নাক ছাবি কিনতে বললে আঁতকে ওঠেন খরচের ভয়ে। আর তিনি কিনা ওই রকম একটা বিত্তশালী ব্যক্তিকে সন্দেহ করছেন। বলি আর এই চিন্তাধারা। মনে মনে হাসলেন তিনি। কিন্তু মানুষের মনের থেকে চঞ্চল বোধহয় এই পৃথিবীতে আর কিছু নেই। তাই সে যে মানুষকে সহজে এক মুহূর্তে বিশ্বাস করতে পারে, সেই পরের মুহূর্তে কিছু কারণবশত অবিশ্বাসের চাদরে তাকে মুড়ে দিতে পারে অনায়াসে। এনার ক্ষেত্রেও তার অন্যতা হলো না। কিছুক্ষণ পরেই তার পুরনো চিন্তা ভিড় করে এলো মাথায়। অন্ধকারে মুখ দেখা না গেলেও মাত্র একজোড়া লাল টকটকে চোখ দেখতে পেয়েছেন। লোকটি কালো না ফর্সা সেটা চোখ দেখে বোঝার উপায় না থাকলেও লোকটা সেই বিরক্তি আর রাগের চাউনি মন থেকে সরাতে পারছেন না কিছুতেই। তবে তার হাত, হ্যাঁ হ্যাঁ সেটাই একবার মাত্র দেখার সুযোগ হয়েছিল তার। ফর্সা সুঠাম গঠন ছিল হাতটা। বেশ বড় লোক যদিও লোকটা, তাও নিজেকে এত গুটিয়ে রেখে গোপন রাখতে চাইছে কেন? লোকটিকে দেখে তার ভয় বাড়তে লাগলো ক্রমশ। মধ্যবিত্ত বাঙালি অবচেতন মনে ভালোর চেয়ে খারাপ চিন্তাই বেশি ভিড় করে। তাই মধ্যবিত্ত এই ভদ্রলোকটি চিন্তা করতে লাগলেন তার সম্ভাব্য বিপদের কথা। অন্ধকার রাত্রে এই ফাঁকা ট্রেনে যদি অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে তার উপরে, পয়সা করে বিশেষ কিছু না থাকলেও তার এই প্রাণটা কিছু না পেয়ে যদি খুন করে, তবে কি করবেন তিনি? হঠাৎ তার চোখ পড়ে গেল লোকটির পায়ের কাছে। বিন্দু বিন্দু কিছু একটা লাল রং জমাট বেঁধেছে তার পায়ের কাছে। কি ওটা? রক্ত? তবে কি লোকটা ঘায়েল হয়ে এই কামড়ায় উঠেছিল? কেউ কি তাকে? তিনি আবার লোকটার উদ্দেশ্যে বললেন, কি রক্ত? দাদা, আপনার কি হয়েছে? কোথাও লেগেছে আপনার? আমাকে বলতে পারেন? আরে আমি যদি কিছু সাহায্য করতে পারি। কি হয়েছে আপনার? কিন্তু মুখের কথা মুখেই রয়ে গেল। লোকটা বেঞ্চ ছেড়ে যেই উঠতে যাবে, অমনি ট্রেনের ঝাঁকুনির টাল সামলাতে না পেরে পায়ের সামনে পড়ে থাকা রক্তে পাটা পিছলে গেল। আর মুখের মাফলারে বাঁধনটা খুলে গিয়ে মুখটাকে দেখা গেল। মুখটাকে দেখতে বিভৎস, অজস্র কাটা দাগ রয়েছে মুখে। আবঝালোয় দেখতে পেয়েছেন লোকটাকে দেখতে কালো আর মুস্কো। প্রায় একই সময়ে ভদ্রলোককে বিস্ময় হতবাক করে তার পায়ের সামনে লোকটার কম্বলের মধ্যে থেকে গাছ থেকে খসে যাওয়া শুকনো ডালের মতো কামরার মেঝেতে পড়ে গেল ফর্সা রঙের অনেক দামি আংটি পরা পুরুষের একটা কাটা হাত। ভদ্রলোক কাটা হাতটা দেখে আর্তনাদ করে উঠলেন। এটা কি দেখছেন তিনি? হাতটা থেকে তখন রক্ত পড়ছে চুইয়ে চুইয়ে। এটা কি? এটা? এ তো কাটা হাত একটা। এমন সময় মারাত্মক একটা ঘটনা ঘটল, যাতে ভদ্রলোকের বুকের ভিতর হৃৎপিণ্ডটা কেঁপে উঠল ভয়ে। এক মুহূর্তে প্রায় সব আলোগুলো নিভে গিয়ে নিকষ অন্ধকারে ডুবে গেল কামরাটা। ভদ্রলোক কাটা হাতটার দিকে চোখ স্থির রেখে চুপ করে বেঞ্চের উপর জড়সড় হয়ে বসে রইলেন। অন্ধকারে লোকটা ভদ্রলোকটিকে আপাদমস্তক দেখলো একবার। ভদ্রলোকটি হাতের দিক থেকে নজর সরাতেই পারছেন না, ভয়ে কাঠ হয়ে গেছেন তিনি। ছুটন্ত ট্রেনের কামরার জানলার কাঁচের মধ্যে থেকে চুকিতে আসা ছোট ছোট আলোগুলো মাঝে মাঝে কামরাটার মধ্যে এসে পড়ছে। আর সেই আলোতেই কাটা হাতটায় পড়ে থাকা আংটিগুলো থেকে চকচকে আলো প্রতিফলিত হয়ে মধ্যে মধ্যে কামরাটাকে আলোকিত করছে।
এমন রাজ্যে তার জীবনে আসবে কল্পনাও করতে পারেননি তিনি। এই রাতে অন্ধকারে কুয়াশার বুক চিরে ছুটে চলেছে ট্রেনটা। চলন্ত ট্রেন আর সিলিং থেকে ঝোলা হাতলের শব্দ ছাড়া গোটা কামরাটা সম্পূর্ণ নিস্তব্ধ। কুয়াশায় ধূসর হয়ে যাওয়া কাঁচগুলোর মধ্যে দিয়ে সিগন্যাল পোস্টের ছোট ছোট লাল আলোগুলো যেন কোন নিশাচর প্রাণীর জ্বলন্ত চোখ বলে মনে হচ্ছে, যারা এই ট্রেনটার গতিপথে সমানে নজর রেখে দিয়েছে। সময় যেন কাটতেই চাইছে না। এমন সময় আবার ট্রেনের লাইটগুলো জ্বলে উঠল। সাথে সাথে ভদ্রলোক উঠে দরজার দিকে দৌড়তে যাবেন। লোকটি একটি রক্তমাখা অস্ত্র বার করে অবলীলায় মেঝে থেকে পড়ে থাকা কাটা হাতটা তুলে নিয়ে ওনার দিকে তাকিয়ে ধমকে উঠল, যাই আছে ভাগ বেঞ্চো। চমকে উঠলেন তিনি। লোকটির দুটো চোখ টকটকে লাল, মুখে হিংস্রতা। ভয় ভয়ে কয়েকবার পিছিয়ে গেলেন ভদ্রলোক। লোকটি তার দিকে এক হাতে রক্তমাখা অস্ত্র আর অন্য হাতে কাটা হাতটা নিয়ে এগিয়ে আসছে ক্রমশ। তখন হাতটা থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। চুপ রা ভসে গে, কাই পারবি জুবান খুলি না, জান ले लेम तुहार। का दिखाता रही उन नजर से? चल चल साइड हो, साइड हो, साइड हो, उधर साइड हो। লোকটা হাসতে শুরু করলো ভদ্রলোকের ওই অবস্থা দেখে। না না, আর দেখতে পাচ্ছেন না এই নারকীয় দৃশ্য।